প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডিলেইং লেটস গেট স্টার্টেড। প্রিপোজিশন কথাটা দিয়ে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো প্রি আর আরেকটা হলো পজিশন। এটাকে ভেঙে আমরা কি পেলাম? প্রি পেলাম আর পজিশন পেলাম। প্রি মানে কি তোমরা নিশ্চয়ই জানো, প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হলো অবস্থান, তাই তো? তাহলে প্রিপোজিশনের নাম শুনেই আমরা বুঝতে পারছি যে যা পূর্বে অবস্থান করে তাকে প্রিপোজিশন বলা হয়। এবার আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা এটার সংজ্ঞাটা দেখে নেব। Preposition is a word used before noun or noun equivalent to show its relation to some other words of the sentence. তাহলে প্রিপোজিশনের সংজ্ঞাটা আমরা কি পেলাম? A preposition is a word used before noun or noun equivalent to show its relation to some other words of the sentence. তার মানে প্রিপোজিশন হলো এমন একটা ওয়ার্ড যেটা বাক্যের নাউন অথবা নাউনের মতো যে শব্দ, সেটা প্রোনাউন বা অন্য কিছু হতে পারে, সেটার সাথে বাক্যের অন্য শব্দগুলোর সম্পর্ক স্থাপন করে। এবার একটা উদাহরণ হিসেবে আমরা দেখে নিচ্ছি। Nina is in the class. এবার নিনাটা হচ্ছে নাউন, তাই তো? নিনা কোথায় আছে? ক্লাসে আছে। এবার নিনা যে ক্লাসে আছে সেটা কে বোঝাচ্ছে? ইন কথাটা বোঝাচ্ছে। তাহলে ইন দিয়ে আমরা বুঝতে পারছি যে নিনা ক্লাসেই রয়েছে। তাহলে যখন আমরা এই ইন ওয়ার্ডটাকে ইউজ করলাম, সেটা কি করলো? নাউনের সাথে অন্য ওয়ার্ডগুলোর সম্পর্ক স্থাপন করলো। তাই এই ইনটা হয়ে গেল প্রিপোজিশন। এবার একটা জিনিস মনে রাখবে যে আমরা প্রিপোজিশন তিনটে ক্ষেত্রে ইউজ করি। এক নাম্বার হচ্ছে ডিরেকশন, দু নাম্বার হচ্ছে প্লেস, আর তিন নাম্বার হচ্ছে টাইম। ঠিক আছে? কখনো আমরা প্রিপোজিশন ইউজ করি ডিরেকশন বোঝাতে, কখনো প্লেস বোঝাতে, আর কখনো টাইম বোঝাতে। এই তিনটে ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। প্রিপোজিশনটা তোমরা ভালো করে শিখে নাও, তাহলে শুধুমাত্র চাকরির পরীক্ষায় নয়, তোমাদের নর্মাল ডেজে যখন তোমরা ইংলিশে কথা বলবে সেই ক্ষেত্রেও তোমাদের প্রিপোজিশনটা কাজে লাগবে। আর যখন তোমরা প্রিপোজিশন দিয়ে কনফিডেন্টলি একটা কথা বলবে, তখন দেখবে যে সেন্টেন্সটা খুব সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে। এবার আমরা প্রিপোজিশনের কতগুলো ভাগ করে নেব। তো প্রথমে চলে যাচ্ছি আমরা সিম্পল প্রিপোজিশনে। সিম্পল প্রিপোজিশন কি কি আছে সেটা আমি দেখে নিচ্ছি। সিম্পল প্রিপোজিশনে রয়েছে ইন, অন, ওভার, অ্যাবভ, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তাহলে সিম্পল প্রিপোজিশন যখন আমরা লিখব, ধরো আমি বলছি যে অন, তাই তো? অনটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তাহলে অনটা আমরা কি করে বুঝবো? দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক is on the table. এটা হলো প্রথম উদাহরণ। সেকেন্ডটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। সবাই খাতায় নোট করে নাও যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ডাবল প্রিপোজিশনগুলো রয়েছে ইনটু, অনটু,
এগুলো ইনটু অনটু এগুলো যেহেতু দুটো একসাথে জয়েন করে হচ্ছে বা উইদাউট, এগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশন, কেন কি দুটো যোগ করে হচ্ছে। ধরো আমি বললাম যে আই কান্ট লিভ উইদাউট ইউ, এইটা হলো উইদাউট এর ব্যবহার। তারপরে অন টু, ঠিক আছে, দ্য ডগ জাম্পড onto the couch, কুকুরটা কি করলো, লাফ দিয়ে এসে কাউচে বসে পড়লো, তাহলে the dog jumped onto the couch। এরপরে রয়েছে কম্পাউন্ড প্রিপোজিশন, ঠিক আছে, সবাই খাতায় লিখে নাও। কম্পাউন্ড প্রিপোজিশন। এবার কম্পাউন্ড প্রিপোজিশনটা যে রয়েছে সেটাকে আমরা কম্পাউন্ড কেন বলি, কারণ কি অন প্লাস ক্রস, এটা দিয়ে হয়ে গেল অ্যাক্রস, বাই প্লাস হাইন্ড, এটা দিয়ে হয়ে গেল বিহাইন্ড, বাই প্লাস সাইড, এটা দিয়ে হয়ে গেল বিসাইড। ঠিক এইভাবেই আমরা কম্পাউন্ড প্রিপোজিশন গুলো তৈরি করি। ধরো আমি বললাম যে রাম ইজ বিসাইড মি, তাই তো, রাম ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, আমার পাশে রয়েছে, তাহলে বিসাইড এর মধ্যে বাই আর সাইড এই দুটো কথাই আছে, যেহেতু এই দুটো মিলে কম্পাউন্ড হয়ে গেল, তাই এই বিসাইডটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড প্রিপোজিশন। উদাহরণটা লিখে নাও, রাম ইজ স্ট্যান্ডিং beside me। সবাই এটাকে তুলে নাও। এবার আমরা নেক্সট নাম্বারে মুভ অন করব, যেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজ প্রিপোজিশন। এবার ফ্রেজ প্রিপোজিশনটাকে আমরা ফ্রেজ প্রিপোজিশন কেন বলি, তাই তো, প্রথমে আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। হি সাকসিডেড বাই ডিন্ট অফ মেরিট। প্রথম উদাহরণটা দেখো, হি সাকসিডেড বাই ডিন্ট অফ মেরিট, ঠিক আছে, এখানে বাই ডিন্ট অফ কথাটাই হলো প্রিপোজিশন, যেহেতু এটা ওয়ার্ডের সাথে মিলে প্রিপোজিশন হয়েছে, তাই এটাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ, মানে এটা একটা ফ্রেজ গঠন করে ফেলেছে, ঠিক আছে। আর একটু ভালো করে বোঝার জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। প্লিজ গিভ মি আ পেন instead of a pencil। কি বললাম আমি, প্লিজ গিভ মি আ পেন ইনস্টেড অফ আ পেন্সিল, ঠিক আছে, তার মানে আমাকে একটা পেন দাও পেন্সিল না দিয়ে। এবার ইনস্টেড অফ আ, এই পুরোটা মিলে এখানে প্রিপোজিশন হয়েছে, মানে দুটো ওয়ার্ডের সাথে মিলে যেহেতু প্রিপোজিশনটা হয়েছে, এটা একটা ফ্রেজ গঠন করে ফেলেছে, তাই আমরা এই ইনস্টেড অফ আ এই তিনটে ওয়ার্ডকে একসাথে প্রিপোজিশন বলছি। এটাই হলো প্রিপোজিশনাল ফ্রেজ, কেন কি এটা একসাথে কয়েকটা ওয়ার্ড মিলে ফ্রেজ গঠন করে তারপর প্রিপোজিশন হয়ে গেছে। নেক্সট নাম্বারটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। লিখে নাও সবাই, ডিসগাইজড প্রিপোজিশন। এবার ডিসগাইজড কথাটার মানে আমরা কি বুঝি, লুকিয়ে রাখা, তাই তো। এবার যখন আমরা কিছুকে লুকিয়ে রাখবো তখন সেটা হয়ে যাবে ডিসগাইজড প্রিপোজিশন। যেমন সল্ট সেলস 1 rupee a kilo। সল্ট সেলস 1 rupee a kilo, লবণ কি 1 টাকায় পাওয়া যাচ্ছে।
এখানে এটা দেখলে আমরা কি বুঝবো? প্রথমে এটাকে আর্টিকেল মনে হবে, তাই তো? এর আগের দিন আমরা কি পড়িয়েছিলাম? এ হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, কিন্তু এই ইনডেফিনিট আর্টিকেলটাই এখানে প্রিপোজিশন হয়ে গেছে। তো এটা মনে হচ্ছে না যে লুকিয়ে আছে সেন্টেন্সটার ভেতরে, এই জন্যই এটা হয়ে গেল ডিসগাইজ প্রিপোজিশন। এবার আমরা 6 নম্বরে মুভ অন করব, যেটা হলো পার্টিসিপল প্রিপোজিশন। লিখে নাও সবাই, নোট করে নাও যাতে তোমাদের ভুলে না যায় তোমরা। পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশনটা কি? যখন কোনো পাস্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপলকে তোমাদের মনে হবে যে এটা প্রিপোজিশন, সেটাই হয়ে যাবে পার্টিসিপল প্রিপোজিশন। একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কনসিডারিং the price, the quality is not bad. Considering the price, the quality is not bad. এখানে consideringটা হয়ে গেল preposition। কেন কি considering কথাটা preposition হলো? কারণ এটা participle এর ফর্ম, সেই জন্য এটাকে আমরা বলবো participle preposition। সবাই খুব ভালো করে নোট করে নাও যাতে তোমাদের বুঝতে অসুবিধা না থাকে। এবার তোমরা প্রিপোজিশনের ভাগগুলো বুঝে গেছো, সিম্পল, ডাবল, কম্পাউন্ড, পার্টিসিপল। তারপর আরেকটা কি করলাম আমরা? ডিসগাইজ প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো হচ্ছে প্রিপোজিশনের ধরন। এবার আমরা কতগুলো সাধারণ প্রিপোজিশন দেখে নেব যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। প্রথমেই দেখে নিচ্ছি অন। অনটা মনে হয় প্রিপোজিশনের মধ্যে সবচেয়ে সোজা, তাই তো? কেন কি অন কথাটা আমরা সবসময় ইউজ করিও। তো অনের ব্যবহারটা সবার প্রথম আমরা কি ক্ষেত্রে করতে পারি? সেটা হচ্ছে সারফেস। অন মানে ওপরে, সেটা তো সবাই জানো। এবার অন মানে ওপরেটা কি ধরনের ওপরে সেটা বোঝাটা দরকার। সারফেস মানে কি? কোনো একটা জায়গা সমতল, যেমন হ্যান্ড। The pen is on my hand, তার মানে পেনটা আমার হাতের উপরে আছে, হাতটাকে ছুঁয়ে আছে। এই ক্ষেত্রে আমরা on ইউজ করব। The pen is on my hand। তাহলে সারফেসের ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? The book is on the desk, the book is on the desk। বইটা কোথায় আছে? ডেস্কের উপরে, ডেস্কটাকে ছুঁয়ে উপরে, তাই তো? নেক্সট হচ্ছে 2 নাম্বার। সারফেসটা তোমরা তুলে নাও। The pen is on my hand, the book is on the desk। এরপর আমরা অনেক 2 নাম্বার ব্যবহারটা দেখব, সেটা হচ্ছে dates and days। লিখে নাও সবাই, dates and days। ডেটটা কি ক্ষেত্রে অন হবে? I was born on 14th November। ডেট, যখনই ডেট দেখবে চোখ বন্ধ করে অন, ঠিক আছে? তারপর আমি কি বলেছিলাম? ডেজ। I will meet you on Sunday। আমি সানডে তোমার সাথে দেখা করব। কবে দেখা করব? সানডে। সানডেটা কি হচ্ছে? ডে। তা যখনই দেখবে যে ডেটস আছে অথবা ডেজ আছে, সবার প্রথমে গিয়েই অন লিখে দেবে। তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো দেখে আর কোনো কনফিউশন থাকবে না, দেখেই বুঝতে পারছো যে যখনই ডেটস আর ডেজ তখনই অন। এরপরে 3 নাম্বারটা কি আছে বলো তো? 3 নাম্বারটা আছে হচ্ছে ডিভাইস বোঝানোর জন্য। 3 নাম্বার লিখে নাও, ডিভাইস। ডিভাইস যে কোনো কিছু হতে পারে, টিভি হতে পারে, ট্যাব হতে পারে, ফোন হতে পারে। কি লিখবো? she is always on the phone। সে সব সময় ফোনে লেগেই থাকে, তাই তো? on the phone।
যখনই ফোনের কথা বলছি তখনই অন। সে কি মোবাইলের ওপরে লেগে থাকে? নিশ্চয়ই নয়, মোবাইলের মধ্যে লেগে থাকে। তো এখানে শব্দটা দেখলে অনের মানে যে সবসময় ওপরেই হবে সেটা কিন্তু ভুল। ডিভাইস যখনই দেখবে তখনই লিখে দেবে অন। দ্য শো will be telecasted on the TV। এখানে টিভিটা কি? ডিভাইস। The show will be telecasted on the TV। শোটা কোথায় দেখা যাবে? টেলিভিশনে দেখা যাবে। তাই এই টেলিভিশনটাও একটা ডিভাইস যেহেতু হচ্ছে, তাই আমরা কি লিখব? অন, তাই তো? তারপরে আছে হচ্ছে বডি পার্ট বোঝাতে। 4 নাম্বার লেখো বডি পার্ট। বডি পার্ট বোঝাতেও আমরা অন ইউজ করতে পারি। ধরো আমি বললাম the ice-cream fell on my leg। আইসক্রিমটা কোথায় পড়লো? আমার পায়ে। পাটা বডি পার্ট। বডি পার্টের কথা যখনই বলছি তখনই কি হচ্ছে? অন। তাহলে তুলে নাও তোমরা এটা। The ice cream fell on my leg। সেকেন্ড উদাহরণটা দেখে নেব এবার আমরা আর একটু ভালো করে বোঝার জন্য। She is wearing her engagement ring on her finger। ফিঙ্গারটা কি? বডি পার্ট। বডি পার্টের সাথে কি হবে? অন। তাহলে she is wearing her engagement ring on her finger। সে কোথায় পরে আছে engagement ringটা? ফিঙ্গারে। তাহলে ফিঙ্গারের সাথে কি হবে? অন। এবার আরেকটা উদাহরণ দেখে নিচ্ছি আমরা। বডি পার্টটা তোমরা বুঝে গেলে আশা করি। নেক্সট হচ্ছে কোন বস্তুর স্টেট বা অবস্থা বোঝাতে। লেখো কোন বস্তুর স্টেট বা অবস্থা বোঝাতে। স্টেট বা অবস্থা বোঝাতে কি ইউজ করব? অন ইউজ করব। ধরো তোমরা কালকে একটা ক্রিকেট ম্যাচ দেখেছো, ঠিক আছে? ক্রিকেট ম্যাচে বিরাট কোহলি খুব ভালো খেলেছেন। এবার কি লিখবে তোমরা? বিরাট was on fire last night। কি লিখবে? বিরাট was on fire last night। বা ধরো কথাই বলছি, তখন আমরা কি বলবো? আরে জানিস তো কালকে না বিরাট দারুণ খেলেছে। he was on fire last night। তার মানে কি? বিরাট কি আগুন লেগে গেছে? নিশ্চয়ই নয়, বিরাট খুব ভালো খেলেছে। তাহলে কি? on fire। এটাকে আমরা বিরাট কোহলি ভালো অবস্থা বোঝাচ্ছি। এখন যেমন গরমের দিন, গরমের দিনে সবচেয়ে ট্রেন্ড কি থাকে? ম্যাঙ্গোস। আমরা সবাই আম খেতে ভালোবাসি। এবার ধরো আমের কথা বলা হচ্ছে, ম্যাঙ্গো শেক is on demand। গরমে এখন কি হয়েছে? ম্যাঙ্গো শেক is on demand। তার মানে ম্যাঙ্গো শেকটা এখন মানে পুরোই চলছে, সবাই ম্যাঙ্গো শেক খাচ্ছে। কেন? কেন কি গরম। তাহলে ম্যাঙ্গো শেকের অবস্থাটা কি? অন ডিমান্ড। এই ক্ষেত্রে আমরা অন ইউজ করব। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। এইটুকু তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে যদি তোমরা পড়ো সমস্ত কিছু নোট করে করে, তাহলে তোমাদের শুধু চাকরির পরীক্ষা নয়, যখন তোমরা কথা বলবে তখনও দেখবে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের প্রিপোজিশন ইউজ করতে। এবার আমরা বুঝে গেলাম যে অনটা আমরা কি কি ক্ষেত্রে ইউজ করব। তাহলে আমরা পরবর্তী প্রিপোজিশনে মুভ অন করি। চলো, পরবর্তীটা হলো অন টু। এবার অন টুটা কি কি ক্ষেত্রে ইউজ হয়? অন টু লেখাটা দেখে আমরা বুঝতেই পারছি যে অন মানে হচ্ছে উপরে, আর টুটা দিয়ে বোঝাচ্ছি আমরা কোনো জিনিসের মুভমেন্টকে। কেন মুভমেন্টকে বোঝাচ্ছি সেটা বলে দিচ্ছি। ধরো কোনো কিছু আমার হাতের উপরে আছে, তো আমি বলবো দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। কিন্তু ধরো একটা বিড়াল দৌড়ে এলো, ঠিক আছে? দৌড়ে এসে সে জাম্প করে তোমার টেবিলে বসলো, ঠিক আছে? তখন তুমি কি বলবে? দ্য ক্যাট
বা মুভমেন্ট বোঝাচ্ছি আমরা এটা। এক নাম্বারটা কি? গতি বা মুভমেন্ট। মুভমেন্ট বোঝাচ্ছে কিসের? না ক্যাটের। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য কাউচ। কাউচে কি করে এলো? ক্যাটটা জাম্প করে এলো, তাই তো? জাম্প দিয়ে গতিটা বোঝাচ্ছে। তার মানে যখন আমরা জাম্প কথাটা লিখলাম আমরা বোঝাচ্ছি যে ক্যাটটা দৌড়ে এসে বসলো, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব অনটু। সেকেন্ড নাম্বারটা দেখে দিচ্ছি। সেকেন্ড নাম্বার উদাহরণ হচ্ছে she climbed onto the roof very quickly. She climbed onto the roof very quickly. সে খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ছাদে চলে গেল। এখানেও আমরা গতি বোঝাচ্ছি। তা যখনই গতি বোঝাবো সেখানেই কি হবে? onto। তারপর ontoটা আর কিসে ইউজ করব? 2 নাম্বার দিয়ে নাও, fully aware। যখন কোনো ঘটনার বিষয়ে আমরা ফুললি অ্যাওয়্যার থাকব, যেই ঘটনাটা হচ্ছে সেটা তোমরা সমস্তটা জানো, পুরো ইনফরমেশন তোমার কাছে আছে, সেই ক্ষেত্রে ব্যবহার করব onto। দেখো ধরো আমি তোমাদেরকে বললাম যে they knew I was onto their plan। they knew I was onto their plan। তারা জানতো যে আমি তাদের প্ল্যান সম্পর্কে সম্পূর্ণ অবগত, তাই তো? তাহলে আমরা কি ইউজ করব? onto। এবার ontoর জায়গায় যদি আমি fully aware কথাটা লিখি তাহলে কি ভুল হবে? they knew I was fully aware of their plan। ভুল হচ্ছে না? ঠিক onto রিপ্লেসমেন্ট এখানে fully aware of হয়ে যাচ্ছে। যখনই কোনো জায়গায় fully aware of দেখবে সেটাকে যদি রিপ্লেস করতে হয় তাহলে একমাত্র onto দিয়েই তোমরা রিপ্লেস করতে পারবে। তো এখন যদি আমি এই সেন্টেন্সটা বলি they knew I was fully aware of their plan, সেটাও ভুল হবে না। আবার যদি আমি বলি they knew I was onto their plan, সেটাও ভুল হবে না। শুধু fully aware ofটা ছোট হয়ে গিয়ে onto হয়ে যাবে। তো এইভাবে আমরা ইংলিশে কথা বলা বা লেখা দুটোই এই ছোট ছোট সেন্টেন্সগুলো অ্যাড করে করতে পারি। এবার ontoর ব্যবহার আমরা খুব ভালোভাবে শিখে গেছি, তাই না? তাহলে আমরা এখন যাব upon। upon এর কি কি ব্যবহার হতে পারে? ধরো দুটো ঘটনা পরপর হচ্ছে, যেমন তার রেজাল্ট বেরোলেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। যেমন হচ্ছে আমরা তাহলে কি বলতে পারি? upon declaration of her result she will got married। দুটো ঘটনা পরপর ঘটলে, ঠিক আছে? লিখে নাও সবাই, দুটো ঘটনা পরপর ঘটলে। upon declaration of her result she got married। রেজাল্ট বের হলো কি সে বিয়ে করে নিল, ঠিক আছে? আর একটা উদাহরণ বলি, দিওয়ালি is upon us। দিওয়ালি আসবে, তাই তো? দিওয়ালি এসে পড়েনি কিন্তু দিওয়ালি আসবে সেটা আমরা ঠিকঠাক জানি, মানে এই ঘটনাটা আমাদের দিকে আসছে, সেই ক্ষেত্রে আমরা upon ইউজ করতেই পারি। রেজাল্ট বের হবে, রেজাল্ট বেরোলেই সে বিয়ে করে নেবে, সেই ক্ষেত্রেও আমরা upon ইউজ করতে পারি। তাহলে এটা হলো upon এর প্রথম ব্যবহার। সবাই তোমরা তুলে নাও। আর একটু ভালো করে বোঝানোর জন্য আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, our exam is upon us। এক্সাম তো আসবেই, তাই না? এক্সাম তো এমন নয় যে পোস্টপোন হতেই থাকবে। তাহলে our exam is upon us, এই ক্ষেত্রেও আমরা
আপনটা ব্যবহার করতে পারি। এখান থেকে কিন্তু দুটো বের হয়ে গেল, একটা হচ্ছে পরপর কোনো ঘটনা ঘটলে, একটা কোনো ঘটনা ঘটবে এরকম মনে হলে, একটা দুটো ঘটনা পরপর ঘটলে এটা, আর কখন কোনো ঘটনা ঘটবেই যেটা একদম নিশ্চিত, দিওয়ালি আসবে, এক্সামও আসবে, সেই ক্ষেত্রেও এটা আমরা ব্যবহার করতেই পারি। তারপর অনকে ফর্মাল করতে, 3 নাম্বারটা লিখে নাও, অনকে ফর্মাল করতে, অনটা যখন আমরা ফর্মালি ইউজ করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আপন ইউজ করতে হবে। যেমন মাই ফিউচার ডিপেন্ডস upon your decision. My future depends upon your decision, তাই তো? আমার ফিউচারটা তোমার ডিসিশনের উপরে ডিপেন্ড করছে, তাহলে আমরা কি ইউজ করব? upon। তারপর they congratulated upon him upon his success। এখানে আমরা মনের ভাব বোঝালাম, congratulated him upon his success, তাই তো? এবার নেক্সটটা হচ্ছে, দেখো আপনের শেষ ইউজটা হচ্ছে মুভমেন্টের জন্য, ঠিক আছে? আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে মুভমেন্ট কখন হবে, যখন অন টু থাকবে, কিন্তু অন টুর ক্ষেত্রে মুভমেন্টটা শুধুমাত্র হাঁটা চলার ক্ষেত্রে হয়, বাকি সমস্ত ক্ষেত্রে মুভমেন্টের জন্য আমরা আপন ইউজ করতে পারি। যেমন হি ফেল আপন দ্য গ্রাউন্ড, কোথায় পড়লো? না মাটিতে, তাই তো? মাটিতে পড়ে গেল, এটার যে গতিটা, এই গতিটা বোঝাতে আমরা আপন ইউজ করতেই পারি, আপনটা দিয়ে আমরা গতিটাকে বুঝিয়ে দিলাম। এবার আমরা যাব প্রিপোজিশন অফ টাইমে। প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস। একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে টাইম আর প্লেস বোঝাতে আমরা প্রিপোজিশন ইউজ করি, তাই তো? এবার টাইম আর প্লেস বোঝাতে আমরা কি জিনিসগুলো বাড়িতে টুলস হিসেবে ইউজ করি? 1 নাম্বার হচ্ছে ঘড়ি। ঘড়িতে আমরা কি কি দেখতে পাই? ঘন্টা, মিনিট আর সেকেন্ড। আর কি ইউজ করি? ক্যালেন্ডার। ক্যালেন্ডারে আমরা কি দেখতে পাই? সাল আর তারিখ। এবার এই সাল, তারিখ আর ডেটস গুলোর জন্য আমরা কি কি প্রিপোজিশন ইউজ করব সেটা চলো দেখি। সবার প্রথমে রয়েছে ইন্ডিয়া গট independence in 1947। তাহলে সালের ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? in। এটা নোট করে নাও, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947, মানে যখনই সাল থাকবে আমরা ব্যবহার করব in। তারপর ধরো লিখলাম যে I will meet you Monday। এখানে I will meet you এর সাথে কি দেব আমরা? on। যখনই ডে বা ডেটস ইউজ করব তখন সেখানে হয়ে যাবে on। in তখনই হবে যখন সাল থাকবে, on তখনই হবে যখন মানডে থাকবে। সবসময় মনে রাখবে বছর আর মাসের ক্ষেত্রে ব্যবহার হবে in। days আর date, days আর date এর ক্ষেত্রে ব্যবহার হবে on।
বছর আর মাসের ক্ষেত্রে সবসময় ইন ব্যবহার করবে, আর দিন আর তারিখের ক্ষেত্রে সবসময় অন ব্যবহার করবে। ঘড়ির ক্ষেত্রে তোমরা জানো যে ঘন্টা, মিনিট, সেকেন্ডের জন্য আমরা ঘড়ি ইউজ করি। যখনই ঘড়ির কথা কিছু লেখা থাকবে, টাইমের কথা হলেই ব্যবহার করবে অ্যাট। I will meet you at 2 p.m. তাহলে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। যখনই আমরা বছর বা মাসের কথা বলবো তখনই ব্যবহার করব ইন, যখনই আমরা দিন বা তারিখের কথা বলবো তখনই ব্যবহার করব অন, আর যখনই আমরা সময়ের কথা বলবো তখন ব্যবহার করব অ্যাট। এটা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার? চলো আরো কতগুলো উদাহরণের মাধ্যমে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? The class will be held on Tuesday. ক্লাস কবে হবে? না টিউসডে, তাই তো? ডে এর কথা বললে আমরা কি বলবো? অন বলবো। The first Olympic Games held in 1924. ফার্স্ট অলিম্পিক গেমস কবে হয়েছিল? 1924 এ। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? ইন। জিনিসটা ক্লিয়ার? তারপরে ধরো আমি তোমাদেরকে বলছি যে ফেসবুকে একটা স্ট্যাটাস পোস্ট করো, ক্রিসমাস, এবার তোমরা ঘুরতে যাচ্ছ, ফেসবুকে কি স্ট্যাটাস পোস্ট করবে? এনজয়িং ক্রিসমাস at the Park Street, enjoying dinner at the Peter Cat। যখন আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই এভাবে তো দিই, enjoying dinner at Peter Cat, enjoying Christmas at Park Street। তাহলে যখন আমরা কোথাও যাব সেই জায়গার নাম বা লোকেশনের জন্য আমরা কি ইউজ করব? at। তাহলে at এর কাজ হচ্ছে লোকেশন বোঝাতে, তাই তো? at এর কাজ কি? লোকেশন বোঝানো। প্রথম ক্ষেত্রে at কি বোঝায়? টাইম। টাইম বোঝাতে কি ইউজ করেছিলাম? at I will meet you at 2 p.m. আর টাইমের সাথে লোকেশন বোঝাতে আমরা at ইউজ করতে পারি। এবার আমরা দেখে নেব ইনের আরেকটা ব্যবহার। ইনের আরেকটা ব্যবহার কি? ইন হচ্ছে যখন তুমি কোনো জায়গায় কভার থাকবে, বন্ধ থাকবে, যেমন I am in the house। আমি কোথায় আছি? বাড়িতেই আছি, তাই তো? বাড়িতেই আছি, অন্য কোথাও নই। বাড়িটা চারদিক থেকে কভারড, আমি বাড়ির মধ্যে আছি, তাই ইন। এবার ধরো আমি তোমাকে বললাম যে I am canteen school। I am dash canteen dash the school। I am at the canteen in the school। আমি কোথায় আছি? না ক্যান্টিনে। কেন? ক্যান্টিনটা এক্সাক্ট লোকেশন, আর সেটা কিসের মধ্যে? স্কুলের মধ্যে। স্কুলটা একটা গণ্ডিতে, আমি গণ্ডিতে আবদ্ধ রয়েছি, আর ক্যান্টিনটা হচ্ছে একটা এক্সাক্ট লোকেশন, তাই এখানে ব্যবহার করছি at। তারপর the buses are coming at the bus stop। বাসগুলো কোথায় আসছে? না বাস স্টপে আসছে। এখানেও
যেহেতু বাস স্টপটা এক্স্যাক্ট লোকেশন, বাস তো বাস স্টপেই যাবে, বাস তো আর বের হয়ে ঘুরতে চলে যাবে না, তাই জন্য বাস স্টপ। তা বাসটা যেহেতু এক্স্যাক্ট লোকেশন বাস স্টপেই যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। তাহলে প্রিপোজিশন অফ টাইম এন্ড প্লেস তোমরা বুঝে গেলে। এবার আমরা শিখব বাই আর উইথ এর ব্যবহার। এবার বাই আর উইথ নিয়ে একটা মিথ আছে। বাই মানে দ্বারা, উইথ মানে সাথে। এই কনসেপ্টটা সবার আগে ভুলে যেতে হবে। বাই মানে দিয়ে বা দ্বারা, অথবা উইথ মানে সাথে, এই জিনিসটা কিন্তু ভাবলে একদম চলবে না। এই ভিডিওটা তোমরা কমপ্লিটলি দেখো, তাহলে তোমাদের এই মিথটা আজকের পর থেকে সব সময়ের জন্য পাল্টে যাবে। তো উইথ এর ব্যবহারটা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি। উইথ এর 1 নম্বর ব্যবহার হলো সেন্সেশন বা ফিলিংস বোঝাতে। লিখে নাও সেন্সেশন বা ফিলিংস। I am angry with him. এখানে উইথ দিয়ে কি সাথে বোঝাচ্ছে? একদমই না। I am angry with him, আমি ওর উপরে রাগ করেছি। রাগটা আমার ফিলিং বা সেন্সেশন, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করেছি? উইথ। বা আমি লিখলাম I am happy with her. এখানে আমি যে ওর সাথে খুশি, তাই তো, মানে ওর উপরে খুশি, ওর সাথে খুশি তেমন তো নয়। I am happy with him, আমি ও কিছু একটা কাজ করেছে সেটা দেখে আমি খুশি হয়েছি, তো সেই ক্ষেত্রে আমি হ্যাপি ইউজ করতেই পারি। এই ক্ষেত্রে আমার হ্যাপিটা ইমোশন বোঝাচ্ছি কি দিয়ে? উইথ দিয়ে। তাহলে সেন্সেশন বা ফিলিংস গুলো আমরা উইথ দিয়ে বোঝাতেই পারি। এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম মনে রাখবে, রুড, কাইন্ড আর পোলাইট, এগুলোর ক্ষেত্রে কিন্তু উইথ ব্যবহার করবে না। রুড টু হিম, কাইন্ড টু হার, পোলাইট টু হিম। রুডের ক্ষেত্রে টু, কাইন্ডের ক্ষেত্রে টু, পোলাইটের ক্ষেত্রে টু। বাকি সমস্ত রকম ফিলিংস বা সেন্সেশনের ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করব না। জিনিসগুলো সবাই নোট করে নাও, যাতে তোমাদের বুঝতে পরবর্তীকালে অসুবিধা না হয়। টুলস এর ক্ষেত্রে, টুলস মানে কি? ছুরি, কাঁচি, যে কোনো কিছু হতে পারে, তাই তো? He killed her with a knife. সেটাকে কি দিয়ে মারলো? একটা ছুরি দিয়ে। টুলস এর ক্ষেত্রে আমরা ইউজ করলাম কি? উইথ, ঠিক আছে? I wrote a letter with a pen. এখানে পেনটা কি? পেনটা একটা টুল, সেই টুলটা দিয়ে আমি কি করলাম? একটা লেটার লিখলাম। তাহলে লেটার যেহেতু পেন দিয়ে লিখছি, আর পেনটা যেহেতু একটা টুল, এটার সাথে কি ব্যবহার করেছি? উইথ। তাহলে টুলস এর ক্ষেত্রেও আমরা উইথ ব্যবহার করতেই পারি, তাই তো? আই হোপ এই সমস্ত উদাহরণগুলো দিয়ে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে পজিশন, তাই তো? পজিশন বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। পজিশন ওয়ার্ডটা খুব কঠিন, তাই তো? এটাকে আরেকটু সোজা করে দিচ্ছি আমি। হ্যাভ, লিখে নাও হ্যাভ। হ্যাভ বোঝাতে উইথ। I want a home with a garden. আমি একটা এমন বাড়ি চাই যেখানে একটা খুব সুন্দর বাগান আছে। I want a home with a garden. তারপর আরেকটা উদাহরণ দেখে নাও আরেকটু ভাবে ক্লিয়ার করার জন্য। I
want a life with happiness. আমি এমন একটা জীবন চাই যেখানে আমি খুব খুশি থাকবো, তাই তো? তাহলে আমরা এখানে কি বললাম? পজেশন বোঝাতে। এমন একটা হোম যেটা গার্ডেন আছে, এমন একটা লাইফ যেটা হ্যাপিনেস আছে, তাহলে এখানে হ্যাভ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতেই পারি। নেক্সট উদাহরণ হচ্ছে এগ্রি করার ক্ষেত্রে। লিখে নাও এগ্রি। যখন কেউ একটা ভালো কথা বলে আর তুমি তার সাথে এগ্রিড থাকো, তখন তোমরা কি ইউজ করো? আই অ্যাম উইথ হার। এটার মানে কি তুমি তার সাথে আছো? একদমই না। এটার মানে হচ্ছে সহমত। এখানে উইথ সহমত অর্থে ব্যবহার হচ্ছে। সহমত মানে হচ্ছে আমি ওর সাথে এগ্রি করছি। আই অ্যাম উইথ হার, ও যে আইডিয়াটা দিয়েছে দ্যাট ইজ গুড, সেই ক্ষেত্রে আই অ্যাম উইথ হার। আর একটা জিনিসে ইউজ হয় উইথটা, সেটা হচ্ছে কার্ডের ক্ষেত্রে। ধরো বাড়িতে একটা বিয়ের কার্ড আসলো, বিয়ের কার্ডে কি লেখা থাকে? প্লিজ কাম উইথ ফ্যামিলি। এখানে সে তো জানেই, তাই না, তোমার ফ্যামিলি আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি বলি? ফ্যামিলির সাথে আসবেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন। এই অর্থেও আমরা উইথ ব্যবহার করতেই পারি। তাহলে উইথের ব্যবহার তোমরা বুঝে গেলে। এবার আমরা শিখব বাইয়ের ব্যবহার। বাই, তাই তো? বাই, সিরিয়াসলি বাইয়ের স্পেলিং কি এটা? আই ডোন্ট থিংক সো। ম্যাম ভুল করলো? সিরিয়াসলি ম্যাম ভুল করে ফেললো? এত বড় ভুল যেখানে বিয়ের মধ্যে ই লেগে গেল? আই এম সো সরি, আই ডিড ইট বাই মিস্টেক। তাহলে বাইয়ের প্রথম ব্যবহারটা বুঝে গেলে তোমরা? কোনো ভুলের ক্ষেত্রে আমরা বাইটাকে ব্যবহার করতেই পারি। কিছু একটা ভুল হয়ে গেল, সেটাকে শুধরানোর জন্য কি বলবে? আই ডিড ইট বাই মিস্টেক। বাইয়ের অন্য ব্যবহারগুলো তাহলে দেখে নিচ্ছি এবার। বাই প্রসেস। বাইয়ের ব্যবহারগুলো খুব মজার। উইথের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? উইথ হচ্ছে টুলস এর ক্ষেত্রে ব্যবহার হয়, তাই তো? আর বাইটা হচ্ছে প্রসেসের ক্ষেত্রে। আই কিল হিম উইথ আ নাইফ। আমি তাকে খুন করে ফেললাম, কি দিয়ে? নাইফ দিয়ে, তাই তো? আর বাই হচ্ছে প্রসেস, যেই প্রসেসে তাকে খুন করা হলো সেটা হচ্ছে বাই। এবার আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরো তুমি একটা ট্যাবলেট খেয়ে ফেললে, ট্যাবলেটটা খেয়ে তুমি খুব সুন্দর হয়ে গেলে, সেটা কি লিখবো তাহলে আমরা? I turned beautiful by the tablet. তাই লিখবো I turned beautiful by the tablet? একদম নয়, I turned beautiful with the tablet. কেন কি? ট্যাবলেটটা হচ্ছে টুল, টুল দিয়ে সুন্দর হয়ে গেলাম, তাহলে বাইটা হবে না। I turned beautiful with the tablet. আর যদি আমি একটা মেশিনের মধ্যে তোমাকে ঢুকিয়ে দিই, তারপর তুমি সুন্দর হয়ে বেরিয়ে এলে, তখন কি থাকবে? I turned beautiful by the machine. কেন কি? মেশিনে প্রসেসিং হলো। I turned beautiful by the machine. I turned beautiful with the tablet আর I turned beautiful by the machine. এখানেই পার্থক্যটা। with কিসের ক্ষেত্রে হবে? টুলের ক্ষেত্রে। আর by কিসের ক্ষেত্রে হবে? প্রসেসের ক্ষেত্রে। এবার আমরা থার্ড ইউজে যাব।
থার্ড ইউজ হচ্ছে ট্রাভেল, ঠিক আছে? ট্রাভেল করার ক্ষেত্রে বাই, আই গো টু স্কুল বাই বাস। আমি কিসে করে স্কুলে যাই? বাসে করে। তাহলে ট্রাভেলের ক্ষেত্রে কি ইউজ করলাম আমরা? বাই। তারপর রয়েছে ডুয়ার। ডুয়ার হচ্ছে, ডু মানে হচ্ছে করা, তাই তো? আর ডুয়ার মানে হচ্ছে যে করে। এবার ডুয়ারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? বাই। এই ভিডিওটা কারা বানাচ্ছে? এসএসইসি। তাহলে এসএসইসি টা কি হলো? ডুয়ার। তো সেই ক্ষেত্রে বাই এসএসইসি, এটা হয়ে গেল বাই এর আরেকটা ব্যবহার। তারপর নেক্সট টু বোঝাতে, নেক্সট টু মানে পাশে, হি ইজ স্ট্যান্ডিং বাই মি, হি ইজ স্ট্যান্ডিং বাই মি। নেক্সট টু, তাই তো? হি ইজ স্ট্যান্ডিং নেক্সট টু মি, সে আমার পাশে দাঁড়িয়ে আছে, বা হি ইজ স্ট্যান্ডিং বাই মি। মাই স্কুল ইজ সিচুয়েটেড বাই মাই হোম, আমার স্কুলটা আমার বাড়ির পাশে, নেক্সট টু, তাই তো? সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বা। আর একটা জিনিসে ইউজ করতে পারি আমরা বাই, সেটা হচ্ছে ডেডলাইন বোঝাতে। ডেডলাইন বোঝাতে বাই, যেমন আই ওয়ান্ট দিস কপি বাই মানডে। এখানে কি বললাম? আমি তোমাদের কাছে খাতাটা মন্ডের মধ্যে চাই, মানে আমি সোমবারের মধ্যে তোমাদের কাছ থেকে তোমাদের হোমওয়ার্কটা চাইলাম, সেই ক্ষেত্রে আমি কি বলবো? বাই। প্রিপোজিশন ছাড়া কিন্তু ইংলিশে কথা বলা শেখা যাবে না, তাই ক্লাসটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো আর সমস্ত কিছু নোট করে নাও। এরপরে আমরা ব্যবহার করব টু, ঠিক আছে? টু দিয়ে কি কি করা যায় আর টু এর ব্যবহার কিসে কিসে হয়? এক নাম্বার হচ্ছে যাওয়ার ক্ষেত্রে কোথাও, তাই তো? ধরো আমি বললাম হি ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এই ক্ষেত্রে তো তোমরা আমাকে বলতেই পারো যে হি ইজ গোয়িং টু স্কুল কেন হবে ম্যাম? এই জায়গায় তো হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুলও হতে পারে, কিন্তু আমি টুয়ার্ডস কেন লিখলাম না? কারণ সে স্কুলেই যাচ্ছে। এবার যখন আমরা টুয়ার্ডস বলবো সেখানে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এটা হবে না যে সে স্কুলের দিকেই যাচ্ছে, হতে পারে সে স্কুলে গেল না, অন্য কোথাও ঘুরতে চলে গেল। এবার তোমরা কিন্তু স্কুলেই যেও, গো টু স্কুল, ডোন্ট গো টুয়ার্ডস স্কুল, ওকে? কেননা আমিও স্কুলেই যেতাম, আমি কিন্তু টুয়ার্ডস স্কুল যেতাম না। এই ক্ষেত্রে আমরা টু ইউজ করতে পারি। বা আরেকটা উদাহরণ দেখে নিই, হি ইজ গোয়িং টু লন্ডন, সে কোথায় যাচ্ছে? না, লন্ডনে। এই ক্ষেত্রে আমরা টু ইউজ করতে পারি, এটাও কোথাও না কোথাও যাচ্ছি। এবার টুয়ার্ডস এর আরেকটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, হি ইজ হেডিং টুয়ার্ডস দ্য বিল্ডিং। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি ইজ হেডিং টু দ্য এন্ট্রান্স of the building। এবার নিশ্চয়ই তোমরা উদাহরণেই বুঝে যাচ্ছ যে আমার বোঝানোর কারণটা কি, টু আর টুয়ার্ডস এর পার্থক্য। টুয়ার্ডস এর ক্ষেত্রে আমরা কি করি? হি ইজ হেডিং টুয়ার্ডস দ্য বিল্ডিং, সে বিল্ডিং এর দিকে যাচ্ছে। কিন্তু যখন আমরা বলবো হি
ইজ হেডিং টু দ্য এন্ট্রান্স অফ দ্য বিল্ডিং, আমরা এক্স্যাক্টলি বোঝাচ্ছি যে সে বিল্ডিং এর এন্ট্রান্সের দিকেই যাচ্ছে, অন্য কোনো দিকে নয়। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি এক্স্যাক্ট, টুটা অনেক বেশি এক্স্যাক্ট টুয়ার্ডস এর থেকে। এটাই হচ্ছে টুয়ার্ডস এর আর টু এর পার্থক্য। টুয়ার্ডস মানে সেই দিকে যাওয়া, কিন্তু এক্স্যাক্ট কোথায় বোঝাতে কিন্তু আমরা সবসময় টু ইউজ করব, টুয়ার্ডস নয়। তারপরে উদ্দেশ্য বোঝাতে লিখে নাও উদ্দেশ্য বোঝাতে। উদ্দেশ্য বোঝাতে, তাই তো? হি ইজ গোয়িং টু মিট ইউ, সে তোমার সাথেই দেখা করতে যাচ্ছে, অন্য কারোর সাথে নয়, তাই তো? হি ইজ গোয়িং টু মিট ইউ, একটা উদ্দেশ্যে এসে যাচ্ছে, তোমার সাথেই দেখা করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে টু ব্যবহার করতেই পারি। তারপরে কোনো পয়েন্ট বোঝাতে আমরা টু ব্যবহার করি, তাই তো? কোনো এক্সাক্ট পয়েন্ট বোঝাতে বা লিমিট বোঝাতে, যেমন পেট্রোল prices rose to 100 rupees per লিটার। পেট্রোল প্রাইসেস কতটা বেড়েছে? 100 টাকা পার লিটার, তাই তো? সেই ক্ষেত্রে আমরা লিমিট বোঝালাম বা একটা পয়েন্ট অবধি বোঝালাম যে এত দূর বেড়ে গেছে, সেই জন্য কি ব্যবহার করলাম? টু। এইগুলো হলো টু এর ব্যবহার। এই জিনিসগুলো তোমরা নোট করে নাও যাতে তোমাদের মনে থাকে, আর টুটা তোমরা রোজ ব্যবহার করতে পারো। এবার যাওয়ার ক্ষেত্রে তো টু বলে দিলাম, টু হচ্ছে গেল, তাই তো? গোয়িং, গোয়িং টু স্কুল, তাই তো? এবার যে চলে গেল তাকে ফিরতে তো হবে, তাই না? সে তো স্কুলে গিয়ে থেকে যাবে না, তো ফেরার ক্ষেত্রে আমরা কি লিখব? ফ্রম, কামিং ফ্রম স্কুল। তাহলে আমরা কি দেখলাম? টু এর উল্টোটাই হয়ে যাচ্ছে ফ্রম। হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ কামিং ফ্রম স্কুল। এবার কোনো অরিজিন বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ফ্রম। অরিজিন যেমন the buses travels from Mumbai to Goa. The buses travels from Mumbai to Goa. এখানে বাসের অরিজিনটা বোঝাচ্ছে। এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে where are you from, আমি কি বলবো? I am from কলকাতা, তাই তো? আমার অরিজিনটা কি? কলকাতা। বাসের অরিজিনটা কি? মুম্বাই থেকে গোয়া। তাহলে অরিজিন বোঝাতে আমরা কি ব্যবহার করলাম? ফ্রম। তারপর যখন তোমরা কাউকে কোনো গিফট দাও, ধরো তোমার বার্থডে, এবার আমি তোমাকে একটা গিফট দিচ্ছি, তো কার্ডে কি লিখবো? টু নীনা, ফ্রম শুভশ্রী। কার্ডে আমরা এভাবেই তো লিখি, টু নীনা ফ্রম শুভশ্রী, মানে যাকে সেন্ড করছি তার ক্ষেত্রে টু, আর যে সেন্ড করছে তার ক্ষেত্রে হয়ে যায় ফ্রম। এটা হলো ফ্রম এর আরেকটা ব্যবহার। তারপর দেখে নাও কারণ, কজ। কজ বোঝাতে ফ্রম, তাই তো? কোনো কারণ যখন আমরা দেখাই যে এই কারণে এটা হয়েছে, সেই ক্ষেত্রে ফ্রম, তাই তো? এবার হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক,
কি করে মরলো না হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, তাই তো? সেই ক্ষেত্রে হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক। এটা হচ্ছে কার্যের পেছনের কারণ। সেই কারণ বা কজ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ফ্রম। এবার আমরা শিখব ওভার এর ইউজ। লিখে নাও সবাই ওভার। ওভার অর্থে আমরা কি বুঝি? ওপরে, তাই তো? এবার শুধু ওপরে অর্থেই আমরা কিন্তু ওভারটা ইউজ করি না। যেমন অন মানে ছুঁয়ে থাকা, ওভার মানে ছুঁয়ে থাকা নয়। একটু ওপরে হলে অন হয়ে গেল, মানে হাতের উপরে পেন আছে, দ্য পেন ইজ ওভার মাই হ্যান্ড। কিন্তু যখনই দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, আর যখনই ওভার হবে তখন কি ওভার মাই হ্যান্ড হবে? দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। কি হলো এখানে? দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। পাখিগুলো কোন দিক দিয়ে যাচ্ছে? আমার মাথার উপর দিয়ে। অনের ক্ষেত্রে আমরা সেটাকে ছুঁতে পারছিলাম, কিন্তু ওভারের ক্ষেত্রে আমরা কিন্তু ছুঁতে পারছি না। যখন এতটাই উপর দিয়ে যাচ্ছে যেটাকে ছোঁয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। তারপরে কভার করলে, ঠিক আছে? কভার করলে কোনো কিছুকে, I am putting my hands over my ear. এখানে আমি হাত দিয়ে আমার কানটাকে কভার করে নিচ্ছি। I am putting my hands over my ear. আমি আমার কানের উপরে হাতটাকে রেখে দিচ্ছি। এটা কভার অর্থে আমরা ওভার ব্যবহার করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যামাউন্ট বোঝাতে। অ্যামাউন্ট বোঝাতেও আমরা ওভার ব্যবহার করে থাকি। যেমন ওভার 50% of the shares are mine. 50% এর উপরে শেয়ারগুলো আমার আছে, তাই তো? এখানে আমরা ওভারের জন্য কেন ব্যবহার করছি? এখানে 50% বা অ্যামাউন্টটাকে দেখানো হয়েছে তাই। যখন অ্যামাউন্ট দেখাবে তখনও আমরা ওভার ব্যবহার করব। ওভারের মতোই সিমিলার ইউজ আরেকটা ওয়ার্ডের আছে, সেটা বলো তো কি? অ্যাবভ। ছোটবেলায় আমরা পড়েছি না, up above the world so high like a diamond in the sky. এবার above এর ব্যবহারটা আমরা দেখে নিচ্ছি। হাই হলে সুপারলেটিভ অর্থে above ইউজ হয়। যেমন the sun is above the tree. সূর্যটা গাছেরও উপরে উঠে গেছে, তাই তো? এই ক্ষেত্রে সুপারলেটিভ অর্থে আমরা above ইউজ করতেই পারি। সেকেন্ডটা হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে, ঠিক আছে? the temperature is above freezing. টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? above, ঠিক আছে? ছুঁয়ে থাকা অর্থে অল ওভারটা কখনো কখনো ব্যবহার হতে পারে। অ্যাবভটা সব সময় ছুঁয়ে থাকবেই না, কখনোই ছুঁয়ে থাকবে না, ঠিক আছে? মাই hands are over my head. এটা একটা ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স লিখলাম, my hands are over my head। তারপর আমি লিখলাম can you raise your hands above your head। দেখো একই রকম দুটো সেন্টেন্স, my hands are above my head আর can you raise your hands above your head। এই দুটোর মধ্যে পার্থক্য কি তাহলে বুঝে গেলে? যখন ওভার বলছি তখন হাতটা ছুঁয়ে থাকছে, আর যখন আমি বলছি যে can you raise your hands above your head তখন আমি হাতটাকে উপরে তুলে দিচ্ছি। তার মানে ওভার তখনই হবে যখন সেটা ছুঁয়ে থাকবে কোনো অর্থে, কিন্তু
really above, it's beyond your hands, এটা সবসময় মনে রাখবে। এরকমই কিছু আরেকটা ইউজ আছে আন্ডার আর বিলোর, দুটোই একই রকম শুনতে, বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, কিন্তু ব্যবহারগুলো আলাদা। একটা হচ্ছে আন্ডার আর একটা হচ্ছে বিলো। প্রথমে একটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি তোমাদের, মাই ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। আমার বিড়ালটা কোথায় আছে? টেবিলের নিচে। আর বিলোর ক্ষেত্রে ধরো আজকে তোমরা কি পড়লে? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে উদাহরণ দিচ্ছি। প্রিপোজিশনাল phrases are given below. My cat is under the table. ক্যাটটাও নিচে আছে। আর বিলোর ক্ষেত্রে কি? প্রিপোজিশনাল phrases are given below। যখন খাতায় আমাদের লেখা থাকে এরকম বা পরীক্ষায় প্রশ্ন আসে এভাবেই তো লেখা থাকে, points are referred below। বিলোর ইউজটা আমরা এইভাবেই করে থাকি বেশিরভাগ, খাতা বই ফর্মাল ক্ষেত্রে। আর যখন কোনো কিছু নিচে আছে, the carpet is under the bed। কার্পেটটা কোথায়? না বিছানার নিচে। এই পয়েন্টসগুলো নোট করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এগুলো ছিল ওভার আর অ্যাবভ এর মতোই আন্ডার আর বিলোর ইউজও, ঠিক আছে? I hope that is clear, and this video is a gift from me to you guys. Thank you for watching.